অনেক দিনের বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়েছে কাল রাত্রেই মোটামুটি 9:30-10টার দিক করে। বলেন কি? আমি এই ভিডিওর মধ্যে উপস্থাপনা করতে চলেছি যে আপনারা কিভাবে বাড়িতে বসে কিভাবে সেই ফর্মটি ফিল আপ করে নিতে পারেন, সেইটাই আজকে আমার মূল ভিডিওর মূল বিষয়বস্তু। আর এরপরে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 1 তারিখের পর থেকে। তো যখন অনলাইন প্রক্রিয়া চালু হবে তখন অনলাইনেও আপনারা কিভাবে বাড়িতে বসে কম্পিউটার থেকে বা মোবাইল থেকে অনলাইন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন, আমি সেটা নিয়েও আলাদা একটি ভিডিও বানাবো। তবে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আপনারা অফলাইনে ফর্ম যেটা আছে ফিল আপ আপনারা কিভাবে করবেন এবং কোথায় জমা দেবেন সেই সমস্ত জিনিস নিয়েই। তো ফর্ম ফিল আপে যাওয়ার আগে আমি বলে দেবো যে আপনারা ফর্মটা কালেক্ট কিভাবে করবেন। ফর্ম কালেক্ট করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, যেটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো। এবারে অনেকের কাছেই একটা সমস্যার বিষয় যে ফর্মটা 13টা পেজের ফর্ম। তো 13টা পেজকে যদি আপনাদেরকে মিনিমাম জেরক্সও করতে হয়, যদি 2 টাকা করেও পার পেজ জেরক্স যায় তাও 20 টাকা 25 টাকা খরচা আছে। তাছাড়া যদি প্রিন্ট আউট করান তাহলেও 20 30 টাকা 40 টাকা খরচা আছে। তো অনেকের কাছেই বক্তব্য হচ্ছে আমরা ফ্রিতে ফর্ম কিভাবে পাবো। ফ্রিতে কিন্তু আপনারা ফর্ম পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ পঞ্চায়েত, বিডিও অফিস বা বিএলওদের থেকে। এবার আপনাদেরকে এটা খবর নিতে হবে আপনাদেরকে এলাকায়, যে আপনাদের ওখানে ফর্মটা ডিস্ট্রিবিউট হচ্ছে কিভাবে। কেননা এক একটা এলাকাতে কিন্তু এক এক রকমভাবে ফর্মটা ডিস্ট্রিবিউট হচ্ছে। কোনো জায়গায় পঞ্চায়েত বিএলওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে ফর্মগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য। তো আপনাদের নিজস্ব যে বুথ লেভেল অফিসার রয়েছে তাদের কাছ থেকে আপনারা ফর্ম কালেক্ট করে নিতে পারবেন, বা তারা আপনাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউট করবে, যেমনটা এসআইআর এর সময় হয়েছিল তেমনটা। আবার কোনো কোনো জায়গায় এমনও হতে পারে যে ফর্ম কোনো ডিস্ট্রিবিউশন হবে না, পঞ্চায়েতে গিয়ে নিজের গরজ করে গিয়ে সেখান থেকে নিতে হবে, বা মিউনিসিপ্যালিটি থেকে গিয়ে নিজে খরচ করে নিতে হবে, বা চাইলে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েও সেটাকে ফিল আপ করতে পারেন। এইগুলো প্রক্রিয়া রয়েছে। আর জমা দেওয়ার প্রসিডিওরটাও সেম। জমা দেওয়াটা কোথায় জমা দেবেন, কি করবেন সেটাও আপনারা যেখান থেকে ফর্ম কালেক্ট করছেন, মানে পঞ্চায়েত বা বিডিও বিএলও থেকে বা বিডিও অফিস থেকে, তাদের কাছেই শুনে নেবেন যে ফর্মটা আপনারা কোথায় সাবমিট করবেন। তবে তার সঙ্গে আরো একটি খবর আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ফর্ম কাল রাত্রে যখন বেরিয়েছিল, কাল রাত্রে কিন্তু 12টা পেজের ফর্ম মানে বেরিয়েছিল। কিন্তু সেই ফর্মটাকে ওরা 24 ঘন্টা হয়নি তার মধ্যে কিন্তু ফর্মটা আপডেট করে এখন ফর্মটা 13টা পেজের হয়েছে। তো আমি বলবো যে আপনারা আমার ভিডিওটি দেখুন, কিন্তু ফর্মটি এক্ষুনি আপনারা ফিল আপ না করে একটু অপেক্ষা করুন। ফর্মে যদি কোনো আপগ্রেডেশন আসে বা কোনো কিছু আসে, সেগুলো একেবারে সবকিছু হয়ে যাক। তা না হলে ফর্ম দেখা যাচ্ছে আপনাকে 2 বার 3 বার করে ফিল আপ করতে হবে। তো আমি বলবো যে একটু অপেক্ষা করুন, একটু সবুর করুন, একটু ধৈর্য ধরুন। ফর্ম ফিল আপ করুন, ধৈর্য ধরে শান্ত মাথায় ফর্মটা ফিল আপ করুন। অবশ্যই আপনারা টাকা পাবেন। টাকা আপনাদের মার যাবে না। তবে সরকারের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে যারা এই জুন মাসের 1-2 তারিখের মধ্যে ফিল আপ করে ফেলবে তারা জুন মাস থেকেই 3000 টাকা পাওয়া শুরু করবে। হয়তো প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয়, তার কারণটা হচ্ছে এই ফর্ম ফিল আপ হওয়ার পরেও ভেরিফিকেশন হবে, আর যা ডেটা ওরা কালেক্ট করছে বা নিচ্ছে তাতে করে সেই ডেটা ভেরিফাই হতেও কিন্তু সময় লাগবে। তো আমি বলবো কটা দিন অপেক্ষা করে যান। হয়তো এই মাসটা আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, তার পরের মাস থেকে হয়তো 3000 টাকা করে পাওয়া আপনারা শুরু করবেন। তবে যারা এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা চিন্তা করবেন না, তারা এই মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন। যতদিন না কেউ একজন অন্নপূর্ণা ভান্ডারে নাম নথিভুক্তকরণ করছে নিজের নাম, ততক্ষণ অবধি কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডারের আওতায় ঢুকছে না। অন্নপূর্ণা ভান্ডারের আওতায় যতক্ষণ না একজন মহিলা প্রবেশ করছে ততদিন অবধি সে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে থাকবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো চলুন আর বেশি এক্সট্রা কথা বলবো না। এবারে আমরা ডিরেক্ট ফর্ম ফিল আপে চলে যাব। চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। তো আমাদেরকে সবার ফার্স্টে এখানে চলে আসতে হবে। আহ, এই যে সোশ্যাল সিকিউরিটি .wb.gov.in এই ওয়েবসাইটটাতে কিন্তু আমাদেরকে সবার ফার্স্টে চলে আসতে হবে। চলে আসার পরে এখানে দেখুন তোমাদের মানে তোমাদের সামনে একটা ইন্টারফেস চলে এসেছে যে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশে। যদি কেউ ইংলিশে মানে ফর্ম ফিল আপ করতে চায় তাহলে তারা এখানে ক্লিক করবে, বাংলায় হলে এটা, হিন্দিতে হলে এটা। মানে কিন্তু আমি এবার তোমাদেরকে মানে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলা ভাষাটাই মেন, তো আমরা ম্যাক্সিমাম ভিউয়ার্স বাঙালি, তো আমি আহ, এই বাংলার ফর্মটা তোমাদেরকে ফিল আপ করে দেখাবো। তো তার জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে তোমাদের ফোনে বা ডেস্কটপে, যেখানেই হোক তোমরা সেটা করবে, সেটা ডাউনলোড হয়ে গেল। আমাদের সামনে একটা টোটাল একটা ফর্ম ওপেন হয়ে গেল।
এবার দেখো এখানে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, মানে অন্নপূর্ণা যোজনা শুধু না, পারিবারিক তথ্যও কিন্তু সংগ্রহ করবে সরকার, সেটা কিন্তু ফর্মের ওপরেই কিন্তু এখানে তো ওরা লিখে দিয়েছে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে পারিবারিক পরিচয় দিয়ে শুরু হবে। পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধান হতে পারে তোমাদের বাড়িতে যদি বাবা হয় বা মা হয়, যেই হোক, পরিবারের প্রধান বা দাদু হোক বা ঠাকুরদা হোক, যেই হোক পরিবারের প্রধান, সেটা এখানে পরিবারের প্রধানের নামটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। এরপরে জন্ম তারিখ, পরিবারের প্রধানেরই জন্ম তারিখটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। আহ, আমি দেখাই একটু ভালো করে, পরিবারের প্রধানের জন্ম তারিখটা কিন্তু এই জায়গাটাতে লিখে দিতে হবে, দিন মাস বছর ধরে। তারপরে পরিবারের প্রধানের লিঙ্গ, যদি পুরুষ হয় তাহলে পুরুষ, যদি মহিলা হয় তাহলে মহিলার ঘরে টিক পড়বে। এরপরে পরিবারের প্রধানের যে আধার নম্বর, সেই আধার নম্বরটা এখানে দিতে হবে। আর ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে, মানে প্রতিটি রেশন কার্ডের কিন্তু একটি পারিবারিক আইডি নাম্বার থাকে, সেইটা কিন্তু এখানে মেনশন করতে বলা হয়েছে। একটা থাকে ইন্ডিভিজুয়াল রেশন কার্ড আইডি নাম্বার, আর একটা থাকে পারিবারিক আইডি নাম্বার থাকে প্রত্যেকের রেশন কার্ডের ওপরে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে, সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। এরপরে পরিবারের মোট সদস্য সংখ্যাটা এখানে লিখতে হবে, সেটা শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। যদি কারো 4 হয় তাহলে সেখানে 4 লিখে দেবে, যদি 5 হয় তো 5 লিখবে। এবারে 5 জন 4 জন এরকম লেখার দরকার নেই, শুধু 4, শুধু 5, শুধু 2, শুধু 3, এরকম টাইপের হবে বেসিক্যালি। ঠিক আছে, এরপরে আসছে যে ঠিকানা, ঠিকানাটা লিখতে হবে। এখানে যেই জিনিসগুলো লিখতে হচ্ছে ম্যাক্স, মানে পুরোটাই কিন্তু লিখতে হচ্ছে পরিবারের যে হেড অফ দ্য ফ্যামিলি, তার মানে ডিটেলসটা কিন্তু ফিল আপ করতে হচ্ছে, মানে তার আধার নাম্বার, তার ফ্যামিলিতে টোটাল সদস্য সংখ্যা কত, তারপরে তার ঠিকানা কোথায়, সেইগুলোই কিন্তু ফিল আপ করা হচ্ছে। মানে যোগাযোগ মানে নম্বর এখানে আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরটা এখানে দেওয়ার কথা বলা হচ্ছে। মানে পরিবারের যে প্রধান যে রয়েছে তার নিশ্চয়ই আধার কার্ড আছে, সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকবে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। যদি তোমাদের জানা না থাকে কিভাবে দেখতে হয় যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কোনটা লিঙ্ক করা আছে, তাহলে সেটা কিভাবে দেখতে হয় আমি সেটা নিয়ে আলাদা একটি ভিডিও বানিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে নেক্সট আপডেট আমি ওটা নিয়েই আনবো, ভিডিও বানিয়ে আপলোড করে দেবো, তোমরা পেয়ে যাবে সেটা। এরপরে হচ্ছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, মানে পরিবারের এবার সকল সদস্যের, মানে ওই পরিবারের যে প্রধান আছে সেই প্রধানের যে সমস্ত বেসিক ডিটেলস নিয়েছে সেগুলো ছাড়াও এখানে কিন্তু পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্য যারা রয়েছে তাদের কিন্তু এবারে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তাদের সম্পর্ক কি, আধার নম্বর কি, এগুলো সব এক এক করে তারা নেবে। এবারে একটা জিনিস তোমরা ফলো করো, যে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে লেখা লেখা আছে যে হ্যাঁ আর নাতে, মানে হ্যাঁতে টিক মারতে হবে, মানে কে কে ওই ফ্যামিলিতে অন্নপূর্ণা যোজনার আন্ডারে টাকা পায় সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে প্রথমে আমাদের কাজ হবে পরিবারের প্রধানের নামটা লিখে দেওয়া, তোমাদের প্রথমে কাজ হবে পরিবারের প্রধানের যে নামটা সেটা এখানে লিখে দেওয়া। তারপরে সেই আহ, পরিবারের মধ্যে এবার সদস্য নম্বর 1 যে থাকবে, মানে প্রধান ছাড়া যে সদস্য নম্বর 1-এ তুমি যার নাম রাখতে চাইবে তার নামটা এখানে লিখতে হবে। তারপরে তার জন্ম তারিখ এখানে লিখতে হবে, তারপর তার লিঙ্গ, আর তার পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি। মানে যদি এখানে বাবার নাম, মানে যদি দেখা যাচ্ছে স্বামীর নাম দেওয়া থাকে সে এখানে স্ত্রী লিখবে। তারপরে আধার নম্বরটা লিখে দেবে, আধার নম্বরটা এই যে সদস্য যার নামটা এখানে লেখা আছে তার আধার নম্বরটা লেখা হবে। এবারে সে কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, মানে যদি সে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে তার ঘরটায় টিক মারবে। এবার দেখা যাচ্ছে সদস্য নম্বর 2-এ ছেলে বা মেয়ের নাম, মানে তাদের সন্তানের নামটা হয়তো তারা লিখছে এখানে, তো এখানে যদি তাদের সন্তানের নাম লেখা থাকে তাহলে সে তার এখানে নাম লিখবে। তারপরে আম, তার জন্ম তারিখ, লিঙ্গ, এগুলো তারা লিখবে। তারপরে সে তো আর অন্নপূর্ণা যোজনার আন্ডারে যদি সে টাকা পায়, সেও যদি টাকা পায় তাহলে সে এখানে টিক, হ্যাঁ এর ঘরে টিক মারবে। আর যদি সে ছোট হয় বা সে অন্নপূর্ণা যোজনার আওতায় সে আসেনি এখনো, সে অন্নপূর্ণার জন্য আবেদন করিনি অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলে সে এখানে কোনো টিক মারবে না। মানে বেসিক্যালি যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে ওই ফ্যামিলির মধ্যে থেকে তারা কিন্তু এখানে টিক করে দেবে। ঠিক আছে, আর হচ্ছে 5 বছরের বয়সের যদি কম হয় আধার নম্বর না চিহ্নিত করতে বলছে, মানে আধার নম্বরের ঘরে তোমরা শুধু NA না লিখে দেবে, যদি 5 বছরের কম বয়স্ক যদি কোনো সদস্য তোমাদের ফ্যামিলিতে থাকে। তো আরো একটা জিনিস, মানে নজর ফেলার মতন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু 5 জন সদস্যের নাম কিন্তু উল্লেখ করা যাচ্ছে। এবার কারোর ফ্যামিলিতে যদি 5 জনের বেশি সদস্য থাকে
তাহলে সেটার কিন্তু পরিষ্কার কোনো রকম কোনো ধারণা কিন্তু সরকারের তরফ থেকে এখনো অবধি পাওয়া যায়নি। এই টাইপের যে সমস্ত কনফিউশন যেগুলো এখনো অবধি আছে, সেগুলো আমরা যদি পরবর্তীতে আপডেট পাই তাহলে অবশ্যই চ্যানেলে আপলোড দেব। আর যদি মানে তোমরাও যদি জানতে চাও নিজের থেকে, তাহলে তোমাদের যে নিয়ারেস্ট যে বিএলও বা পঞ্চায়েত আছে তাদের কাছে গিয়ে এই জিনিসটা জানতে হবে যে আমাদের ফ্যামিলিতে তো সদস্য সংখ্যা বেশি, তাহলে আমি 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এদের সদস্যদেরকে আমি অ্যাড করব কি করে? এখানে একটা স্ট্যান্ডার্ড হিসেবে এখানে 6 জন মেম্বার হিসেবে ধরে ওরা এগোচ্ছে যে 6 জন একটা ফ্যামিলিতে থাকতে পারে। যাই হোক, এতদূর হলো। এরপরে হচ্ছে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নগদ অর্থ স্থানান্তরণের জন্যে। ঠিক আছে? তারা টাকা ট্রান্সফার করার জন্য পুরো ডিটেইলসটা চাইছে। এবারে এইসব মানে হেড অফ দ্য ফ্যামিলি যে প্রধান আছে, তার ব্যাংকের নামটা কি এখানে লিখে দিতে হবে। তার নাম মানে ব্যাংকের নাম। সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে, ইউবিআই মানে অন্যান্য আরো অ্যাক্সিস ব্যাংক, আইসিআইসিআই, বন্ধন যার যেমন আরকি ব্যাংক আছে, সে সেটা এখানে ফিল আপ করে দেবে। তারপর তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ফিল আপ করবে। সেই ব্যাংকের আইএফএসসি কোডটা সে এখানে ফিল আপ করবে। এবারে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখো ডান সাইডে কিন্তু লিখে দিয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে তোমাদের যে আধার কার্ডের সঙ্গে যে ডিবিটি লিঙ্কিং করা আছে, মানে যে ব্যাংক আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্কিং করা আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসগুলোই কিন্তু এখানে সাবমিট করতে বলা হচ্ছে। তো তোমাদের কোন ব্যাংক অ্যাকাউন্ট আধারের মানে সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে, সেটাও যদি তোমাদের জানা না থাকে, আমি সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিতে পারবে। তো এটা গেল, তোমরা যে সমস্ত ব্যাংক ডিটেলস এখানে ফিল আপ করবে সেগুলো যেন অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকে যে অ্যাকাউন্টের সঙ্গে, সেই ব্যাংক ডিটেলসগুলোই কিন্তু তোমরা এখানে ফিল আপ করবে। হলো। এরপরে হচ্ছে এরপরের সেকশন হচ্ছে এপিক নম্বর, মানে হেড অফ দ্য ফ্যামিলি বা সকল প্রাপ্তবয়স্ক সদস্য যাদের ভোটার তালিকায় নাম আছে, তাদের ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে। যেমন এখানে দেখো এপিক নম্বর দিতে বলছে, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি তার যে ভোটার আইডি কার্ড নম্বর, এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার আইডি কার্ড নম্বর। ভোটার আইডি কার্ডের নাম্বারটা সে এখানে দেবে এবং মানে বেসিক্যালি এখানে দেবে, মানে এখানে তো পাশে লিখবে না, এখানে মানে ভোটার কার্ডের সংখ্যার নাম্বারটা এখানে দিয়ে দেবে। এখানে ভোটার কার্ডের সংখ্যার নাম্বারটা দেবে, আর তার কোন বিধানসভা সেটা এখানে লিখবে, লিখে একটা কমা দেবে, দিয়ে পাশে পার্ট নাম্বার বা অংশ নাম্বারটা সে এখানে লিখে দেবে। ঠিক তেমনভাবে সদস্য যে 1 যে রয়েছে তারও এপিক নাম্বার এখানে, তার বিধানসভা আর অংশ এখানে কমা দিয়ে লিখে দেবে। এরকমভাবে ৫ জনের বা যার ২ জন মেম্বার সে ২ জন, যার যেমন ফ্যামিলিতে মেম্বার আছে সেগুলো সে ডিটেইলসটা এখানে ফিল আপ করবে। এটা হলো। এরপরে হচ্ছে বিভাগ। বিভাগের মধ্যে হচ্ছে আমাদের যেমন জেনারেল ক্যাটেগরি আছে, এসসি, এসটি, ওবিসি আছে, তারপরে ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে, যারা আর্থিকভাবে দুর্বল আছে, সেই সমস্ত ক্যাটেগরির যারা আছে তারা কিন্তু এখানে সেটা ফিল আপ করে দেবে। এখানে যেই মানে সে মানে অসংরক্ষিত কি অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি কি এসসি, এসটি, এগুলো তোমরা হচ্ছে যে আবেদন করছে, মানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে আবেদন করছে, সে যদি ইউআর হয়, সে যদি জেনারেল হয়, তাহলে সে এটা ইউআর এ এখানে টিক করবে। সে এটা এই বাক্সেটা টিক করে দেবে। যদি কেউ তপশিলি জাতি ভুক্ত হয়, তাহলে সে এই বাক্সটা টিক করে দেবে। এটা ইন্ডিভিজুয়ালি করার দরকার নেই। এটা হচ্ছে যে মেইনলি আবেদন করছে, যে মেন আবেদনকারী, তারই ক্যাটেগরিটা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। এরপরে আসছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এবারে এখানে দেখাচ্ছে আপনার কি ডিজিটাল কার্ড আছে? মানে তোমার রেশন কার্ড প্রত্যেকেরই এখন ডিজিটাল কার্ড। তো যাদের ডিজিটাল কার্ড আছে তারা এখানে ইয়েস বক্সে টিক করে দেবে। এখানে ইয়েস বক্সে টিক করে দেবে। আর যদি কারো না থাকে সে নো বক্সে টিক করে দেবে। আর যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। ধরুন আপনার আছে, তো ম্যাক্সিমাম লোকেরই আছে, তো আমি এখানে হ্যাঁতে টিক করলাম। তো কার্ডের ধরন উল্লেখ করতে হবে। যদি পিএইচএইচ ক্যাটেগরি হয়, এসপিএইচএইচ ক্যাটেগরি হয়, সেগুলো সে এখানে টিক করে দেবে। যার যেটা সে সেটাতে টিক করবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, সে পরিবারটি নিয়মিতভাবে মাসিক দোকান মানে মাসের যে রেশনটা হয় সেটা রেশন দোকান থেকে সে পাচ্ছে কিনা বা তুলছে কিনা, সেটা এখানে ইয়েস নো করতে হবে। এবার আসছে সম্পদ। সম্পদের সেকশনে আছে যে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। পারিবারিক জমির মালিকানা, যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছে, সে বর্তমানে যেই বাড়িতে বাস করছে সেটা কি সেখানকার মালিক কি সে?
না অন্য কেউ, ফ্যামিলির অন্য কোনো সদস্য। পারিবারিক জমির মালিকানা, মানে যদি পারিবারিক জমির মালিকানা যদি আপনার নামে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে বাড়ির জমির আহ, দলিল, মানে দলিল বলছি সরি, আপনাদের যে পর্চা থাকে, মিউটেশন কপি যেগুলো থাকে সেগুলোকে কিন্তু আপনাদেরকে রাখতে হবে সাথে। এরপর হচ্ছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। পরিবারের দেখা যাচ্ছে 4 জন মেম্বার আছে, প্রত্যেকের নামে জমি আছে, তো মোট যে জমির পরিমাণ শতকে, সেটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে যানবাহন, আপনি আপনার পরিবারের সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? মানে অনেকে আছে অবাণিজ্যিক, মানে হচ্ছে ডোমেস্টিক, যারা হচ্ছে বিজনেস পারপাসে ইউজ করে না গাড়ি, যারা মানে নিজস্ব পার্সোনাল ইউজের জন্য গাড়ি ইউজ করে, তো সেরকম গাড়ি 4 চাকা কি আপনার বাড়িতে আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তো না করবেন। যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই গাড়ির যে নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার, যে গাড়ির নাম্বার, সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর গাড়ির সংখ্যা যদি আপনার 2টো 3টে 4টে যে কটা গাড়ি থাকবে আপনি এখানে মেনশন করতে পারেন। আর হচ্ছে আহ, পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। এবার অনেকেরই আছে ইন্স্যুরেন্স করা থেকে, লাইফ ইন্স্যুরেন্স করা থেকে। যদি অনেকের বীমা নেওয়া থাকে তাহলে সেটা আপনাদেরকে হ্যাঁতে টিক করতে হবে। আর হ্যাঁতে টিক করার পরে তারপরে আপনাদের কার কার নামে কি কি বীমা আছে সেগুলোর বিবরণটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। না হলে নাতে টিক করে দেবেন, হ্যাঁ হলে হ্যাঁতে টিক করার পরে হেড অফ দ্য ফ্যামিলি যার আছে তার সেটা সরকারি বীমা না বেসরকারি বীমা সেটা এখানে টিক করতে হবে। তারপরে বীমার সাম অ্যাসিওর্ড কত রয়েছে, মানে কত অঙ্কের বীমাটা রয়েছে সেটা এখানে লিখতে হবে, আর বীমার বিবরণটা এখানে লিখতে হবে। তেমনভাবে সদস্য 1 2 যার নামে যেমন আর কি বীমা আছে তার বিবরণটা এখানে ফিল আপ করে দিতে হবে। এরপরে আয়, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এখানে কিন্তু একটা দুবিধা বা কনফিউশন মানুষের মধ্যে রয়েছে। অনেকেই মনে করছেন যে আমাদের তো আইটি ফাইল আছে, তাহলে তো আমরা আমরা কি পাবো? তাহলে কি আমাদের এখানে এখানে ইয়েস করতে হবে না নো করতে হবে? দেখুন, আপনার আইটি ফাইল থাকা মানেই কিন্তু আপনি আয়কর দেন না। আয়কর মানে হচ্ছে এখন বর্তমান স্ল্যাব অনুযায়ী 12 লাখের উপরে যদি আপনার ইনকাম থাকে তবে গিয়ে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার ইনকাম যদি ইনকাম আইটি ফাইল প্রত্যেকের থাকতে পারে। আইটি ফাইল ছোট থেকে বড় যেকোনো ব্যবসায়ীর থাকতে পারে। কিন্তু কোনো ব্যক্তির হয়তো 4 লাখ ইনকাম বছরে, কোনো ব্যক্তির হয়তো 3 লাখ ইনকাম, তারও আইটি ফাইল থাকতে পারে। কিন্তু আইটি ফাইল থাকা মানেই এই নয় যে সে আয়কর দেয়, সে ইনকাম ট্যাক্স প্রদান করে। ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আয়কর আপনার ইনকাম ট্যাক্স ফাইল থাকা মানেই আপনাকে এখানে ইয়েস করতে হবে তার মানে নেই। আপনার ইনকাম ট্যাক্স, আপনার যদি ইনকাম 12 লাখের উপরে হয় আর সেটা যদি ইনকাম ট্যাক্স ফাইলে শো করা থাকে তাহলে তবেই এখানে ইয়েস করুন, না হলে নো করে এগিয়ে যান। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, এবার পরিবারের সবার প্যান কার্ড নাও থাকতে পারে, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, হ্যাঁ করে যাদের যাদের আছে তাদের পাশে নামগুলো লিখবেন আর প্যান নাম্বারগুলো লিখে দেবেন, হয়ে গেল। এরপরে হচ্ছে কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলি যে আছে সে মানে টিক করতে হবে আর কি। যদি সে সরকারি চাকরি করে তাহলে এখানে সরকারি ক্ষেত্রে টিক মারতে হবে, বেসরকারি চাকরি হলে বেসরকারি ক্ষেত্রে টিক, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কারোর নিজস্ব ব্যবসা আছে, নিজ উদ্যোগে কোনো কাজ করে, তাহলে সেটা সে এখানে টিক করবে। সে বেসরকারিও করছে না, সে সরকারি চাকরিও করছে না, সে নিজস্ব উদ্যোগে কোনো ব্যবসা করছে বা সে কোনো নিজস্ব ব্যবসার কোনো মালিক, তখন সে 3 নম্বর এই অপশনটা আছে, এই অপশনে এই বক্সে টিক করে দেবে। তারপরে কেউ পার্ট টাইম জব করে তাহলে সে এইটাতে টিক করবে। যদি কেউ দেখা যাচ্ছে অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, মানে কেউ দেখা যাচ্ছে কারোর আন্ডারে দেখা যাচ্ছে শিল্পী হোক, কৃষক হোক, কারিগর হোক, এগুলো অসংগঠিত ক্ষেত্রের মধ্যে পড়ে যাচ্ছে। যদি কেউ এমন টাইপের ক্ষেত্রের মধ্যে পড়েন তাহলে সেটা সে এখানে ঠিক করে দেবে। তারপর পরিযায়ী শ্রমিক হলে এখানে যদি বাইরে কাজ করেন বা করেন তাহলে পরিযায়ী শ্রমিকের ঘরে ঠিক করবেন। যদি বেকার হয় বেকার, অন্যান্য হলে তাহলে সেটা স্পেশাল ভাবে আপনারা পাশে মেনশন করে দেবেন যে অ্যাকচুয়ালি সে কি কাজটা করছে। এরকম ভাবে সদস্য 1 2 প্রত্যেকের ক্ষেত্রে অপশন সেম, সেইভাবে চয়ন করে নিতে হবে, আপনাদেরকে চুজ করে নিতে হবে। হলো। এরপরে আসছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অনিশ্চিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনাদের ফ্যামিলিতে 4 5 জনের মধ্যে দেখা যাচ্ছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক মানে 18 বছর হয়েছে, শিক্ষিত প্রাপ্তবয়স্ক যদি সংখ্যাটা আপনারা এখানে লিখে দেবেন, অশিক্ষিতদের সংখ্যাটা এখানে লিখবেন। তারপরে কে কতটা শিক্ষিত অশিক্ষিত বা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি আছে এগুলো লিখে দেবেন পাশে, আর টিক করে দেবেন। হলো। তারপর হচ্ছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা, পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক?
যদি হ্যাঁ হয় হ্যাঁ, মানে তারা যদি কেউ যদি আপনাদের মধ্যে ফ্যামিলির মধ্যে কেউ যদি মন্ত্রী, সাংসদ, বিধায়ক এরকম যদি বিভিন্ন পদের মধ্যে যদি সে যুক্ত থাকে, তাহলে এটা হ্যাঁ করবেন। হ্যাঁ করে তিনি যে পদে রয়েছেন তার মানে সদস্য সংখ্যাটা লিখবেন হ্যাঁ লিখে। ঠিক আছে? এরপরে হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি কোনো সদস্য সরকারি পেনশনভোগী হয়, তাহলে সেটা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আর উপরে যে ৫ নম্বর অংশটা তার সদস্য সংখ্যা, এটা হচ্ছে যে ধরুন আপনার ফ্যামিলিতে ৫ জন মেম্বার আছে। ৫ জনের মধ্যে ২ জন হয়তো এই সমস্ত পদের সঙ্গে যুক্ত আছে। তাহলে ২ লিখে দেবেন। এই জায়গাটাতে ২ লিখে দেবেন। যদি ১ জন হয় তাহলে ১ লিখবেন। আর না হলে তো কোনো কিছু লেখার দরকারই নেই। ঠিক আছে? তারপরে আসছে জিএসটি। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর না মানে না হলে তো না, আর হ্যাঁ হলে কিন্তু এখানে জিএসটি নাম্বারটা মেনশন করে দিতে হবে, লিখে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকায় লিখতে হবে। ঠিক আছে? এখানে অঙ্কে পরিবারের মোট বার্ষিক আয়টা লিখে দেবেন। আর হচ্ছে সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনারা সিএ এর আবেদন করে থাকেন আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার, তাহলে সেই ডিটেইলসটা এখানে প্রযোজ্য নয় হলে এখানে টিক করে দেবেন প্রযোজ্য নয়, যে কেউ সিএ তে আবেদন করেনি, মিটে যাবে ঝামেলা। আর যদি কেউ আবেদন করে থাকে তাহলে তার ওখানে যে আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর। মানে অনেকেই আবেদন করেছে কিন্তু তাদের এখনো সার্টিফিকেট জেনারেট হয়নি। তাহলে তাদের জন্য ২ নম্বর অপশনটা। আর যদি কেউ আবেদন করেছে করার পরে সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়ে থাকে, তাহলে সে ৩ নম্বর অপশনটাকে চুজ করে পাশে এই নিচে এখানে সার্টিফিকেট নম্বরটা লিখে দেবে। এটা হয়ে গেল সিএ এর রিলেটেড। এরপরে আছে যে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি বা শিল্পী ক্রেডিট কার্ড যেগুলো থাকে, এই টাইপের কার্ড যদি কেউ মানে কারোর থাকে, সেই ডিটেইলসটা কিন্তু এখানে লিখতে হবে। নম্বরটা লিখতে হবে, আইডি সংখ্যা লিখতে হবে, যে তারিখে ইস্যু হয়েছে সেটা লিখতে হবে। এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। যদি কারোর না থাকে তাহলে ফিল আপ করার দরকার নেই, আপনারা স্কিপ করে চলে যাবেন। তারপরে সেমভাবে এসআইআর ২০২৬ এ নাম যদি বাদ পড়ে যায় তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। মানে আপনার দেখা যাচ্ছে নাম ২০২৬ এর এসআইআর এ নাম বাদ পড়ে গিয়েছে। এবার আপনারা ট্রাইব্যুনালে মামলা করেছেন। তো ট্রাইব্যুনালে মামলা করার পরে যদি হ্যাঁ হয়ে থাকে যে হ্যাঁ, সত্যিই আমি ট্রাইব্যুনালে মামলা করেছি, তাহলে হ্যাঁ। যদি হয় তবে মামলার বিবরণটা কিন্তু এদের এখানে দিতে হবে। মানে ট্রাইব্যুনালে মামলা করলে তার একটা কেস নম্বর হয়। ওই কেস নম্বরটা এখানে দিতে হবে। যদি না করে থাকেন তো আ মানে ট্রাইব্যুনালে দেখা যাচ্ছে আপনি মামলা করেছেন কিন্তু সেটা এখন বর্তমানে বিচারাধীন না। আপনি মানে নাম বাদ চলে গিয়েছে বা আ আপনার ওটা প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তাহলে এটা নাতে করে দেবেন। আর যদি কারোর বাদ নাই পড়ে থাকে কোনরকম, তাহলে সে প্রযোজ্য নয়তে ক্লিক করে দেবে। এরকমভাবে সদস্য 1, 2, 3, 4, 5 অব্দি যাবে। এরপরে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। মানে আপনার ফ্যামিলিতে কতজন শিশু আছে, সেই সমস্ত শিশুর বিবরণ কিন্তু এখানে দেওয়ার কথা বলা হচ্ছে। সে কোন স্কুলে পড়ে, তার নাম কি? তারপরে সেটা সরকারি স্কুল কি বেসরকারি স্কুল, শিক্ষিত মাদ্রাসা কিনা না অন্য মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা হলে সেটার বিবরণটা এখানে লিখতে হবে। মানে যাবতীয়টা ডিটেইলসটা তোমাদেরকে এখানে ফিল আপ করে দিতে হবে। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যে টিকাকরণ যে হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। টিকাকরণ করা হয়নি। মানে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা দেওয়ার তারিখ। টিকা না নেওয়ার কারণ, যদি টিকাকরণ করা যদি না হয়ে থাকে তাহলে তার কারণটা লিখতে হবে। আর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে টিকাকরণ আইডি নাম্বারটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? দেখা যাচ্ছে এখন অনেকে আমাদের পশ্চিমবঙ্গে ডিবিটি এর মাধ্যমে একমাত্র এতদিন অব্দি টাকা ঢুকতো যেটা, সেটা হচ্ছে যে পিএম কিষাণের টাকাটা ঢুকতো ডিবিটি এর মাধ্যমে। এবারে যদি আপনি পিএম কিষাণের টাকা পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ করবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। যদি আপনি হ্যাঁ করেন, পরিবারের প্রধানের ক্ষেত্রে এটা, যদি ধরুন আপনি পরিবারের প্রধান ডিবিটি এর মাধ্যমে পিএম কিষাণের টাকা পায়, তাহলে সে এখানে হ্যাঁ করবে। হ্যাঁ করার পরে সে তার প্রকল্পের নামটা এখানে লিখে দেবে যে পিএম কিষাণ। ঠিক আছে? এবার যদি সে পিএম কিষাণ ছাড়াও অন্যান্য প্রকল্পেও ডিবিটির মাধ্যমে টাকা পেয়ে থাকে, সে সেটাও এখানে ২ নম্বরে লিখতে পারে। এবারে ব্যাপার হচ্ছে একটা জিনিস সবচেয়ে খেয়াল রাখার জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই বক্সটা যদি আপনারা মানে কি বলবো? এখানে লেখা আছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? মানে আপনি যে এই পিএম কিষাণ টাকাটা পাচ্ছেন, এই পিএম কিষাণ প্রকল্পের থেকে কি আপনারা নিজের নামটা কি মুছে ফেলতে চান? যদি মুছে ফেলতে চান তাহলে হ্যাঁতে টিক করুন। আপনারা যদি সত্যিই পিএম কিষাণ টাকা পেয়ে থাকেন আর ভুল করেও এই হ্যাঁতে টিক করে ফেলেন, তাহলে কিন্তু আপনার পিএম কিষাণের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। তো খুব সাবধানতার সঙ্গে কিন্তু এই জায়গাটাতে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। খুব সাবধানতার সঙ্গে। যদি ভুল করেও যদি এই জায়গাটাতে হ্যাঁতে টিক করে ফেলেন তাহলে আপনার কিন্তু সেই প্রকল্প বন্ধ হয়ে যাবে।
ঠিক আছে? এটা গেল। এরকমভাবে সদস্য 1, 2 এরকম আছে যারা ডিবিটি এর মাধ্যমে টাকা পায়, তারা সেই হাতে টিক করে এরা এখানে লিখে দেবে প্রকল্পের নামটা। তো আমি জানি না সরকার এই অপশনটা কেন রেখেছে? কেননা কেউই চাইবে না যে ডিবিটি এর মাধ্যমে সে তার প্রকল্পেটা টাকা পাওয়াটা বন্ধ করতে বা নিজেকে প্রকল্পের থেকে তুলে নিতে সে কোনোদিন চাইবে না। তো যাই হোক এটা রেখেছে কোনো না কোনো নিশ্চয়ই কিছু ভেবেই রেখেছে। যাই হোক, এটা বলে দিলাম খুব সাবধানতার সঙ্গে আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আ তারপরে হচ্ছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। মানে এটা অফিসার পূরণ করবে। যদি কোনো কারণে বাদ দিয়ে থাকে তাহলে এটা পূরণ করবে। তারপরে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে আপনাদেরকে সম্মত দিতে হবে। এখানে টিক করে দিতে হবে যে আপনি ওপরে যা কিছু লিখেছেন বা ফর্মটা ফিল আপ করেছেন সেগুলো সঠিক। এতে কোনো রকম কোনো ভুল আপনি ফিল আপ করেননি। আর যদি ভুল প্রমাণিত হয় তাহলে সেটা আপনার এই প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে। তো এটা আপনি সম্মততে ক্লিক করে দিয়ে এখানে আপনাদেরকে সই করে দিতে হবে। এইটুকুই হচ্ছে ফর্ম, এন্ড অফ দ্য ফর্ম এখানেই লেখা হচ্ছে। এরপরে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য বাদবাকি যে ফর্ম যেটা নিচের এইটুকু পোরশন আছে, এইটুকু পোরশনটা অফিসিয়াল পারপাসে কিন্তু ওরা ফিল আপ করবে। ওরা ফিল আপ করার পরে তারপরে ফর্মটা জমা নেবে। আর তো নিচের এই অংশটা কিন্তু সরকারি অফিসার যারা থাকবে তারা কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফাই করার পরে তারা তাদের সেল সিগনেচার করে কিন্তু এই ফর্মটি সাবমিট করে দেবে। এই ছিল টোটাল ফর্ম। এবারে এরপরেও আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম যে ফর্মটা আমাদের ওয়েবসাইটে যেটা লঞ্চ করেছিল তাতে কিন্তু ১২ টা পেজ ছিল। কিন্তু এখন কিন্তু মানে মোটামুটি টোটাল মনে হয় ১৩ টা পেজ শো করছে পিডিএফ এ। কিছুটা অংশ এড করা হয়েছে। মানে সামান্য কিছু অংশ ওরা চেঞ্জ করেছিল। তো আমরা বলব যে এক্ষুনি আপনারা খুব তাড়াহুড়ো না করে ফর্ম ফিল আপ না করে আপনারা যতই তাড়াহুড়ো করে আপনারা ফর্ম ফিল আপ করুন না কেন সেই ফর্ম বিডিও অফিস হোক, পঞ্চায়েত হোক এসব জায়গায় জমা পড়বে। জমা পড়ার পরে সেটা অফিসিয়ালি ভেরিফাই হয়ে তারপরে গিয়ে সাবমিট হবে। তো এই সমস্ত প্রসিডিওরে কিন্তু সময় লাগবে। আপনারা কোনোভাবেই এটা ২ তারিখের মধ্যে জমা দিয়ে দিলে বা ১ তারিখের মধ্যে জমা দিয়ে দিলে কিন্তু এই মাস থেকেই ৳৩,০০০ পাবেন না। আমার যতদূর ধারণা এই তাড়াহুড়ো করার চক্করে ভুলভাল করে ফর্ম ফিল আপ করার থেকে একটু টাইম নিন। টাইম নিয়ে ফর্মটি সুস্থ মস্তিষ্কে ফর্মটি ফিল আপ করে জমা দেন। আপনারা তা দরকার হয় পরের মাস থেকে ৳৩,০০০ করে নেবেন। এই মাসটা দরকার হয় আপনারা ৳১,৫০০ তেই সন্তুষ্ট থাকুন। আর সরকার থেকে তো ঘোষণা করেই দিয়েছে যে পরের মাস থেকে ১,৫০০ করে ঢুকবে। যতদিন না একজন ব্যক্তির অ্যা অ্যাপ্লিকেশন মানে অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্রুভাল পাচ্ছে ততদিন মানে সে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে থাকবে। সে যবে গিয়ে তার অন্নপূর্ণা ভান্ডারের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পাবে, তখন অটোমেটিক্যালি তার নাম লক্ষ্মীর ভান্ডার থেকে মুছে যাবে। তো আপনাদের আ খামোখা কোনো রকম কোনো ভুল তথ্য, খামোখা কোনো রকম কোনো উস্কানিমূলক কথাবার্তাতে কান দিয়ে লাভ নেই। ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে সেটা জানান। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আসার জন্য বা তুলে ধরার জন্য। তো সুস্থ থাকুন, সুস্থভাবে ফর্ম ফিল আপ করুন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।